হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেশনাল স্টাডি। আজকে আমরা কিছু মিক্স ম্যাথামেটিক্সের অ্যারিথমেটিকের প্রবলেম সলভ করব, যেগুলো তোমাদের যে কোনো এক্সাম পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। আর মিক্সড অ্যারিথমেটিকের এইভাবে অনেকগুলো পার্ট আসবে এবং প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে সাজেস্ট করব দেখার জন্য, এবং প্রত্যেকটা পার্ট দেখার পর তোমাদের অ্যারিথমেটিকের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং কোন অঙ্ক কিভাবে করতে হবে বা কত ইজিলি করা যাবে। আজকে কিছু প্রশ্ন নিয়েছি যেগুলো ইজি টু মডারেট লেভেলের প্রশ্ন, আস্তে আস্তে আমরা মডারেট টু হার্ড লেভেলের প্রশ্নও যাব, এবং প্রত্যেকটা এক্সামে যে টাইপের প্রশ্ন পড়ে সেই টাইপের প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে আসব। তো চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট প্রবলেম দেখো, এখানে বলেছে 11টি সংখ্যা যোগফল 660, তাদের গড় নির্ণয় করো। তো অ্যাভারেজ বা গড় নির্ণয় আমরা প্রত্যেকেই জানি, এটা কিছুই করার দরকার নেই, মুখে মুখেই তোমরা আনসার করে দিতে পারো যে 11টি সংখ্যা যোগফল যদি 660 হয় তাদের গড় হয়ে যাবে 60। এবার আমি একটু জাস্ট তোমাদেরকে কনসেপ্টও বলে দিই। গড় বা অ্যাভারেজ কী করে বের করি? আমরা বের করি টোটাল সমষ্টি বা যোগফল বাই টোটাল হচ্ছে সংখ্যা, মানে কতগুলো সংখ্যা যোগ করেছি সেই সংখ্যাটা নিচে। তো এখানে টোটাল আমার 660 হচ্ছে যোগফল, এবং সংখ্যা কতগুলো রয়েছে 11, ভাগ করলে কত হয়ে যাবে 6 11 66 60, তাহলে 60 হয়ে যাবে সঠিক উত্তর। তো এটা মনে রাখবে, গড় মানে হচ্ছে সমষ্টি বাই সংখ্যা। নেক্সট অঙ্ক দেখো, বলেছে একটি বিমান 4 ঘন্টায় 400 কিলোমিটার বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তাহলে 5 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে বিমানের গতি কত হওয়া উচিত? তাহলে সেম ডিস্টেন্স যদি অতিক্রম করতে চাই তাহলে বিমানের গতিবেগ দেখো, এটা মুখে মুখেই করতে পারবে। 4 × 400/5, 5 দিয়ে করলে 5 × 8 = 40, 8 × 8 = 64, 640 কিলোমিটার পার ঘন্টা বিমানের গতি হওয়া উচিত। এবার কি করে করলাম সেটার পুরো কনসেপ্টটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এইভাবে তোমরাও পরে মুখে মুখে এই টাইপের অঙ্কগুলো করে নিতে পারবে, এবং কিছু সোজা অঙ্ক যেগুলো পরীক্ষায় আসে সেগুলো যদি মুখে মুখে করে নাও তাহলে বাকি অঙ্কগুলো যে দু একটা অঙ্ক একটু হার্ড লেভেলের থাকবে সেগুলো করার জন্য একটু টাইম পাবে। তো এখানে দেখো যে গতিবেগ মানে আমরা কি জানি? গতিবেগ মানে জানি অতিক্রান্ত দূরত্ব বা কতটা ডিস্টেন্স আমরা যাচ্ছি এবং তাকে সময় দিয়ে ভাগ, কত সময় কত দূরত্ব যাচ্ছি, সেটা হচ্ছে গতিবেগ। যত সময় কম এবং দূরত্ব বেশি যাব তত গতিবেগ বাড়বে, কারণ কি গতিবেগ দূরত্বের সঙ্গে সরল সম্পর্কে রয়েছে আর সময়ের সাথে ব্যস্ত সম্পর্কে রয়েছে। মানে সময় বেশি লাগলে গতিবেগ কমে যাবে, সময় কম লাগলে গতিবেগ বেড়ে যাবে যদি দূরত্ব সেম থাকে। তো এবার এখানে দেখো, এখানে বলেছে 4 ঘন্টায় 400 কিলোমিটার যাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে এখান থেকে দেখতে পাচ্ছি দূরত্ব ইকুয়ালস টু গতিবেগ ইন্টু সময়, ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে এখান থেকে দেখো 8 ঘন্টায় 400 কিলোমিটার যাই, তাহলে 8 ঘন্টায় যদি 400 কিলোমিটার যাই তাহলে দূরত্ব কত গেল? 400 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, তার মানে গতিবেগ তোমাকে এখানে 400 বলে দিয়েছে এবং সময় বলে দিয়েছে 8 ঘন্টা, তাহলে এটা হয়ে গেল আমার দূরত্ব। এবার অনেকে এখানে গুণ করে দিতেও পারো, কিন্তু গুণ করার দরকার নেই, আলটিমেটলি যেহেতু তোমাকে কাটাকুটি করতেই হবে। এবার বলেছে 5 ঘন্টায় যদি এই দূরত্বটাই যাই, সেম এই দূরত্বটাই যদি 5 ঘন্টায় যাই তাহলে গতি কত হওয়া উচিত? তাহলে গতি ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব এখানে 400 × 8, তাকে সময় দিয়ে ভাগ করো, সময় কত 5, তাহলে 5 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 5 × 8 = 40, 0, 80 × 8 মানে 8 × 8 = 64, 0, 640 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে গতিবেগ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, 640 কিলোমিটার পার আওয়ার। এবার নেক্সট অঙ্ক দেখো, এই টাইপের অঙ্ক প্রত্যেকবার এবং প্রত্যেকটা এক্সামে একটা থেকে দুটো করে পড়ে, এবং তোমাদের যদি এক্সামের মার্কস 1 করে থাকে তাহলে ধরে নাও যে 1 2 তুমি কনফার্ম এই টাইপের অঙ্ক থেকে পেয়ে যাবে। এবং এই টাইপের অঙ্ক করার জন্য তোমাকে ব্র্যাকেট কখন কোনটা ইউজ করতে হয় বা কখন যোগ গুণ ভাগ বিয়োগ আগে করতে হয়, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকবে। তো এখানে দেখো, ক্লিয়ার থাকতে হলে তোমাদেরকে আগে যেটা বলছি সেটা হচ্ছে, দেখো ভাগ গুণ যদি একসাথে থাকে আর যোগ বিয়োগ ভাগ গুণ যদি একসাথে থাকে তাহলে আগে ভাগ গুণ করব, পরে যোগ বিয়োগ করব। আর ফার্স্ট ব্র্যাকেটের প্রথমে বার যদি থাকে তাহলে বারের কাজ করব, দেন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, দেন থার্ড ব্র্যাকেটের কাজ করব। আর যদি এর কথাটা থাকে তাহলে এর কাজ সবার আগে হবে। তো এর কাজ সবার ফার্স্টে এর কাজ হবে, তারপর ভাগ গুণের কাজ হবে, তারপর যোগ বিয়োগের কাজ হবে।
এটা মনে রাখবে। আর ব্র্যাকেটের কাজের দিক থেকে যদি দেখি তাহলে হচ্ছে তোমার বারের কাজ আগে হবে, তারপর দেন ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ হবে। তো এই কনসেপ্টটা তোমাদের আশা করি অনেকের ক্লিয়ার আছে, আর যাদের ক্লিয়ার নেই তাদের আপাতত ক্লিয়ার হয়ে গেল। আর যদি এই টাইপের অঙ্ক আরও অনেক বেশি করে দেখতে চাও বা বেশি ক্ল্যারিফিকেশান আনতে চাও, তাহলে ম্যাথমেটিক কনসেপ্ট সিরিজে গিয়ে তোমরা পুরো ম্যাথের কনসেপ্ট দেখতে পারো। তো এখানে দেখো প্রথমে রয়েছে 8, তারপরে রয়েছে এখানে প্লাস সাইন, তো প্লাস রেখে দিলাম। তারপর সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, তারপর থার্ড ব্র্যাকেট রয়েছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর 12 মাইনাস। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 8/2 রয়েছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমি আগে করব। তাহলে 8/2 মানে হচ্ছে 4, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর গুণ 1/4, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ, 1/4 এটা। তো এখানে 8 প্লাস, দেখো এই অঙ্কও মুখে মুখে করা যায়, কিন্তু জাস্ট তোমাদের কনসেপ্ট ক্ল্যারিটির জন্য আমি এখানে করে দেখাচ্ছি। 12 থেকে 4 বাদ দিলে 8 ইন্টু 1/4, তাহলে থার্ড ব্র্যাকেটের কাজ করব, ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজগুলো আগে করব। এবার দেখো ক্যান্সেল আউট হয়ে কাটাকুটি হয়ে গেল, 4 দিয়ে এটা হয়ে গেল 2, তার মানে 8 প্লাস এখানে পড়ে থাকলো 2, মানে হয়ে গেল 10। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন 2, 10। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে একটি শ্রেণীতে 55% শিক্ষার্থী যদি ছাত্র হয় এবং ছাত্রীদের সংখ্যা হয় 90 জন, তাহলে ছাত্রদের সংখ্যা কত? এখানে দেখো 55% শিক্ষার্থীকে ছাত্র, তাহলে বাকি 45% যেটা বেঁচে থাকলো সেটা হয়ে যাবে ছাত্রী। টোটাল হচ্ছে 100%, তাহলে 55% যদি ছাত্র হয় তাহলে বাকি 100 - 55 = 45% হচ্ছে ছাত্রী। এবার এখানে দেখো 45% তো আমি ছাত্রী আমাদের প্রশ্ন হিসেবে আমি দেখতে পেলাম, এবং প্রশ্নতেই আর একটা বলেছে যে ছাত্রীর সংখ্যা হচ্ছে 90 জন, তাহলে এই 45%-এর ভ্যালুই হচ্ছে 90। তাহলে 45%-এর যদি ভ্যালু হয় 90, তাহলে 1%-এর ভ্যালু 2, 1%-এর ভ্যালু 2, 45 দিয়ে ভাগ করলে 2 পাবে। তাহলে 1%-এর ভ্যালু যদি 2 হয়, তাহলে আমাকে ছাত্র সংখ্যা জানতে চেয়েছে, তাহলে ছাত্র হচ্ছে 55%, তাহলে 55%-এর ভ্যালু বের করলে আমি ছাত্র সংখ্যা পেয়ে যাব। তাহলে 55%-এর ভ্যালু কত হয়ে যাবে? 1%-এর ভ্যালু যদি 2 হয়, 55%-এর ভ্যালু হয়ে যাবে 2 × 55, মানে 110, মানে 110 জন আছে। 110 জন আছে তোমার কত ছাত্র। এবার যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিত যে টোটাল কতজন রয়েছে, তাহলে 1%-এর ভ্যালু 2, তাহলে 100%-এর ভ্যালু হয়ে যাবে 200, তাহলে টোটাল 200 জন ছাত্রছাত্রী রয়েছে। এবার আমাকে যেহেতু শুধু ছাত্রদের সংখ্যা বের করতে বলেছে, তাই 50%-এর ভ্যালু আমরা বের করলাম, 55%-এর ভ্যালু। নেক্সট দেখো, এখানে বলেছে একটি নৌকা স্থির জলে 11 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চলতে থাকে এবং স্রোতের গতিবেগ হচ্ছে 7 কিলোমিটার/ঘন্টা। তার মানে নৌকার গতিবেগ এখানে হচ্ছে, নৌকার গতিবেগ 11 কিমি/আওয়ার, আর স্রোতের গতিবেগ হচ্ছে তোমার কত? 7 কিলোমিটার/আওয়ার। এবার এখানে দুটো কনসেপ্ট আসে, একটা হচ্ছে স্রোতের অনুকূল আর একটা হচ্ছে প্রতিকূল। অনুকূল মানে কি? নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেদিকে যাচ্ছে, তার মানে সেক্ষেত্রে গতিবেগটা যোগ হয়ে যাবে, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ যোগ হয়ে যাবে। আর প্রতিকূল মানে কি? নৌকার যে গতিবেগ তার থেকে তোমার বিয়োগ হয়ে যাবে স্রোতের গতিবেগ, মানে উল্টো দিকে চলছে, তার মানে নৌকাকে বাধা দিচ্ছে, তাই গতিবেগ কমছে, তাই কমার জন্য বিয়োগ। আর যেহেতু স্রোতও যেদিকে নৌকাও সেদিকে, নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেদিকে যাচ্ছে, তো নৌকাকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার মানে গতিবেগ বেড়ে যাচ্ছে মানে যোগ হচ্ছে। তো এখানে দেখো স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে অনুকূলে যদি নৌকা যায়, তাহলে এখন যে টোটাল মানে অনুকূলে গতিবেগ কত? অনুকূলে গতিবেগ হচ্ছে 11 + 7 = হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার। এবার বলেছে যে অনুকূলে 108 কিলোমিটার দূরত্ব যেতে কত সময় নেবে। তাহলে দূরত্ব পেয়ে গেছি আমি, গতিবেগ পেয়ে গেছি, তাহলে সময় বের করতে পারবো। তাহলে সময় = হয়ে যাবে দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ যদি দূরত্ব বাই সময় হয়, তাহলে সময় = দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব এখানে কত? 108 কিলোমিটার, আর সময় এখানে কত? গতিবেগ এখানে কত? এখানে হচ্ছে 18 কিলোমিটার। তো এখান থেকে কাটাকুটি করলে কত হয়ে যাবে? কাটাকুটি করলে হয়ে যাবে
দেখো এটাকে করলে 9 বারং 108, আর এটা হচ্ছে 2, 2 দিয়ে কাটলে 6, তাহলে 6 ঘন্টা সময় লাগবে, মানে 6 ঘন্টা সময় আমার স্রোতের অনুকূলে 108 কিলোমিটার যেতে নৌকাটা সময় লাগবে। নেক্সট দেখো এখানে বলেছে একজন শিক্ষার্থী 30% নম্বর পেয়ে 30%-এর জন্য 30 নম্বরের জন্য ফেল করেছে। সে যদি 40% নম্বর পেত তাহলে 40 নম্বরের জন্য উত্তীর্ণ হতো। তাহলে 30% নম্বর, তাহলে 5 নম্বর কত? 5 নম্বরকে আমরা দুটোভাবে লিখতে পারি, 30% প্লাস 30, কারণ 30%-এর জন্য 30% পেয়ে 30 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে তার সাথে 30%-এর সঙ্গে 30 যোগ করলে 5 নম্বর পাবো। এছাড়া আর একটাভাবে করতে পারি যে 40% যদি পাই তাহলে সে বেশি এক্সট্রা কত নম্বর পেয়েছে? 40 নম্বর, তার মানে এর থেকে 40 বিয়োগ করলে সেটা পেয়ে যাব। তো আলটিমেটলি দেখো হিসেবটা করে দেখতে পাচ্ছি যে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 10%। 10% পার্থক্যর জন্য কত পার্সেন্ট, কত নাম্বারের পার্থক্য হচ্ছে? এই দুটো নাম্বারের মধ্যে পার্থক্য হচ্ছে দেখো +30 থেকে -40, তাহলে পার্থক্য 70 হচ্ছে। বা এইভাবেও ধরতে পারো যে 30 কম থেকে 40 বেশি, তাহলে কম থেকে বেশিতে যাচ্ছি, তার মানে যোগ হয়ে যাবে। তো যোগ হলে কত হয়ে যাবে? 70। তাহলে 10%-এর ভ্যালু 70। এবার বলেছে তাহলে কত নাম্বার উত্তীর্ণ হওয়ার জন্য কত নাম্বার আবশ্যক বা কত নাম্বার দরকার। যে কোনো একটা প্রসেসে বের করতে পারো তুমি, এই সমীকরণটা থেকেও বের করতে পারো, এই সমীকরণটা থেকেও বের করতে পারো। তো আমি এটা থেকে বের করছি। তো এটা থেকে বের করলে দেখো 10%-এর ভ্যালু যদি 70 হয় তাহলে 30%-এর ভ্যালু কত? 3 7 21 210, প্লাস তার সঙ্গে 30 যোগ, তার মানে হয়ে যাবে 240। তাহলে 240 হচ্ছে 5 নম্বর। বা এটা থেকে যদি করতে তাহলে 40%-এর ভ্যালু হয়ে যেত 4 7 8 8 240, তার থেকে 40 বিয়োগ 40 240, সরি 40%-এর ভ্যালু হয়ে যাবে 280, তার থেকে 40 বিয়োগ 240 হয়ে যাবে সঠিক উত্তর। তো অপশান 3 সঠিক উত্তর। নেক্সট দেখো এখানে বলেছে একটি ম্যাচে 7 জন খেলোয়াড়ের রানের গড় হচ্ছে 63। এবার এখানে 6 জনের খেলোয়াড়ের তোমার রান বলে দিয়েছে। এবার দেখো এই অঙ্কটা এখানে আমি দেখতে পাচ্ছি যে অপশানগুলো থেকে ইউনিট ডিজিট আমার প্রত্যেকটা আলাদা। তাহলে প্রত্যেকটা যদি ইউনিট ডিজিট আলাদা হয় তাহলে আমি অঙ্কটা ইউনিট ডিজিট দিয়েও করতে পারবো। তো যদি অঙ্কটা আমি ইউনিট ডিজিট দিয়ে করি তাহলে এখানে দেখো এগুলোর সামেশন কত হবে? যদি 7 জনের রানের গড় 63 হয় তাহলে সামেশান করলে 7 ইন্টু, মানে যোগ করলে 7 ইন্টু 63 হয়ে যাবে যোগফল, রানের যোগফল। তার মানে এখানে ইউনিট ডিজিট আমি 3 7 21-এর 1 পাচ্ছি। তার মানে ইউনিট ডিজিট এখানে আমি কত পাচ্ছি? 21-এর 1। এবার দেখো এখানে বলেছে 6 জন খেলোয়াড়ের রানের গড় এত, সপ্তম খেলোয়াড়ের রান কত জানতে চেয়েছে। তাহলে 6 জন খেলোয়াড়ের যদি ইউনিট ডিজিট যোগ করলে আমি ইউনিট ডিজিটটা পাবো। তাহলে এখানে 2 আর 4 6 আর 3 9 আর 5 14, 14 আর 4 হচ্ছে 18, তাহলে ইউনিট ডিজিটে আমি 8 পাচ্ছি। তাহলে টোটাল রানের গড় থেকে আমার এই 6 জনের রানের গড়টা বাদ যাবে। এবার আমি শুধু ইউনিট ডিজিটটা বাদ দিয়ে দেখবো যে আনসারটা কত হবে। তাহলে ইউনিট ডিজিট হচ্ছে তোমার এটা টোটাল 7 জনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে 6 জনের ক্ষেত্রে। তাহলে 7 জনের ক্ষেত্রে থেকে যদি 6 জনের ক্ষেত্রটা বাদ দিই তাহলে এই সপ্তম খেলোয়াড়ের আমি রান কত পেয়ে যাব? তাহলে 11 থেকে 8 বাদ দিলে কত হয়ে যাবে? ইউনিট ডিজিটে 3 হয়ে যাবে। তাহলে 3 কোন অপশানে রয়েছে? 3 রয়েছে অপশান 1-এ। তাহলে পুরো অঙ্কটা আমাকে করতে হলো না, জাস্ট এই ক্যালকুলেশনটা আমরা মুখে মুখে করতে পারবো, এবং না হলেও মোটামুটি 30-40 সেকেন্ড তুমি বাঁচাতে পারবে এবং অন্য অঙ্কতে ইনভেস্ট করতে পারবে। নেক্সট অঙ্ক দেখো বলেছে একটি নির্দিষ্ট বন্দুক দিয়ে লক্ষ্যে আঘাত করার সম্ভাবনা যদি y/4 হয় এবং আঘাত না করার সম্ভাবনা যদি y/6 হয় তাহলে y-এর ভ্যালু কত? যদি এই রকম সম্ভাবনার ক্ষেত্রে সম্ভাবনা ইয়েস যতটা, সম্ভাবনা নো যতটা, তার যদি যোগফল করো তাহলে যোগফল হয়ে যাবে 1। ঠিক আছে, যে আঘাত করার সম্ভাবনা আর আঘাত না করার সম্ভাবনা দুটো যোগ করলে যোগফল 1 হয়ে যাবে। তাহলে এখানে ইয়েস কত? y/4, সম্ভাবনা y/4, আর না করার সম্ভাবনা হচ্ছে y/6 = 1। তাহলে এটা ভগ্নাংশের যোগ যারা পারো তারা তো ইজিলি করতে পারবে। তাহলে 6 আর 4-এর লসাগু কত? 12। তাহলে 12 হলে এটা হয়ে যাবে 3y প্লাস এখানে হয়ে যাবে 2y = 1। তাহলে 5y/12 = 1, তাহলে y = 12/5। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 12/5 হয়ে যাবে সঠিক উত্তর। যারা ভগ্নাংশের যোগ জানো না, কনসেপ্ট সিরিজে গিয়ে অবশ্যই ভগ্নাংশের যোগ তোমরা দেখে নিও। নেক্সট দেখো এখানে আবার একটা সরলীকরণের অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক।
এখানে দেখো এর কাজ রয়েছে। কি বলেছিলাম, সবার আগে এর কাজগুলো করতে হবে, এবং ব্যাকেটের কাজ তো অবশ্যই করব, এবং যদি ব্যাকেট ট্যাকেট কিছু না থাকে তাহলে এর কাজ করব, তারপর ভাগগুণের কাজ করব, তারপর যোগ বিয়োগের কাজ করব। তো এখানে দেখো 12 ভাগ, এখানে রয়েছে 1/2 প্লাস এখানে ব্যাকেটের মধ্যে রয়েছে 35কে 7 দিয়ে ভাগ, তাহলে 7 দিয়ে ভাগ করলে 5 এর 40, তাহলে 5 এর 40কে, এর মানে কিন্তু গুণ, ঠিক আছে, এর মানে হচ্ছে গুণ, তাহলে 5 এর 40 মানে 5 গুণ 40, তাহলে 5 গুণ 40 আমি একেবারে লিখে দিচ্ছি, একেবারে 5 আর 40 গুণ করলে 4 5 20 হয়ে যাবে 200, তাহলে এটা পেয়ে গেলাম। ব্যাকেট দিলেও চলবে আর না দিলেও চলবে, যেহেতু একটাই সংখ্যা আছে ব্যাকেট রাখার দরকার নেই। প্লাস এখানে রয়েছে 20 মাইনাস এখানে দেখো রয়েছে 15 এর 10। আমি কেন এখানে মাইনাসটা বিয়োগটা করলাম না, কারণ এখানে এর রয়েছে, আমাকে এর কাজটা আগে করতে হবে। তাহলে 15 এর 10 মানে 15 ইন্টু 10, 15 ইন্টু 10 মানে হয়ে যাবে 150। এবার দেখো এখানে 12 ভাগ 1/2, 12, তাহলে ভাগটাকে যদি গুণ করি তাহলে এখানে জাস্ট ভাগের পরে যে ভগ্নাংশ সংখ্যাটা থাকে সেটা উল্টে যায়, তাহলে উল্টে যায় মানে হয়ে যাবে 2/1। এবার এই কনসেপ্টটাও আমি তোমাদের শিখিয়ে দিয়েছি যে কেন উল্টে যাচ্ছে। তাহলে ভাগ করা মানে জিনিসটা নিচে চলে আসা, তাহলে নিচে চলে আসা মানে হচ্ছে 12/1/2, তাহলে 12/1/2, তাহলে 12/1/2টাকে আমি এখানে নিচে যদি থাকে সেটা 2/1 করে লিখতে পারি, সেই কারণেই উল্টে যায়, এই কনসেপ্টটা এসেছে। প্লাস হচ্ছে এখানে দেখো, প্লাস এখানে 200 থেকে যদি 150 বাদ দিই তাহলে 50, আর 50 আর 20 যোগ করলে 70, তাহলে এখানে হয়ে গেল 70, আর এটা হয়ে গেল 12 2 24, নিচে একের কোনো ভ্যালু নেই, প্লাস হচ্ছে 70, তাহলে আনসার হয়ে গেল 94। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন 2, 94। এবার নেক্সট অঙ্ক দেখো। নেক্সট বলেছে একটি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত, যার ব্যাসার্ধ হচ্ছে 12 সেন্টিমিটার এবং উচ্চতা 16 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ মানে হচ্ছে আর মানে 12 সেন্টিমিটার, আর উচ্চতা মানে হাইট মানে হচ্ছে 16 সেন্টিমিটার। এবার একটা জিনিস দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল, একটা শঙ্কু দেখতে এরকম হয়, সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই পাশের সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই পাশের ক্ষেত্রফল প্লাস হচ্ছে নিচের ক্ষেত্রফল। এবার পাশের ক্ষেত্রফলটা হচ্ছে πr/l, আর নিচের ক্ষেত্রফলটা হচ্ছে তোমার πr²। নিচেরটা বৃত্ত হয়, একটা যদি শঙ্কু মানে একটা টোপরের নিচ তলাটা হচ্ছে বৃত্ত, সেই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², আর সাইডের ক্ষেত্রফলটা হচ্ছে πr/l। এবার এখানে দেখো πr যদি কমন নিয়ে নাও তাহলে l প্লাস r পড়ে থাকে, তো l প্লাস r, πr ইন্টু l প্লাস r হচ্ছে তোমার আনসার হবে। তো সমগ্র তলের ক্ষেত্রফল এখানে এলটা বের করতে হবে। এল মানে কি, এই যে সাইডটা হচ্ছে এল, তাহলে এটা এইচ, ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, এটা এইচ, এটা আর, এটা এইচ, এটা আর, আর এই সাইডটা হচ্ছে এল। তো এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এল বের করতে গেলে কি করতে হবে, √r² প্লাস h², তাহলে √r² প্লাস h² করলে কত হয়ে যাবে, 12² প্লাস 16², তাহলে 12² হচ্ছে তোমার 144, 16² 256, মানে √400 করলে আমি পেয়ে যাবো 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার হচ্ছে এল এর ভ্যালু। এবার আনসারটা বের করো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু আর মানে হচ্ছে তোমার 12 ইন্টু এখানে এল প্লাস আর করলে কত হয়ে যাবে, এল আর আর যোগ করলে হয়ে যাবে 32, তাহলে এখানে পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 12 ইন্টু 32। এবার গুণটা করো, গুণটা করার পর দেখবে তোমার অ্যাপ্রক্সিমেটলি এখানে তোমার এখানে 1206, বা এখানে যদি 22/7কে 3.14 দিয়ে করে থাকো তাহলে 3.14 দিয়ে করলেও তুমি গুণ করলে, বা 22/7 দিয়ে যদি পুরো গুণ করে 7 দিয়ে ভাগ করো তাহলে অ্যাপ্রক্সিমেটলি আনসার তোমার 1206.85 সেন্টিমিটার স্কোয়ার তোমার আসবে। তো এটা হচ্ছে 1206.85 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট দেখো, এখানে হচ্ছে প্রদত্ত 5টি সংখ্যার ঘর হচ্ছে 48, যদি একটি সংখ্যা সরানো হয় তাহলে ঘর হয়ে যায় 42, তাহলে সরিয়ে ফেলা সংখ্যাটা কত। এই টাইপের অ্যাভারেজের অঙ্ক আমি তোমাদের আগে কনসেপ্ট পুরো করিয়ে দিয়েছি। তো 5টা সংখ্যার গড় হচ্ছে 48। এবার বলেছে যে সংখ্যা কমে গেল, সংখ্যা এখন 4টে হয়ে গেল, গড় হয়ে গেল 42, তার মানে যে বেরোলো
সে টোটাল কত নিয়ে বেরোলো, যে বেরোলো সে হচ্ছে টোটাল, আমি এখানে দেখো অ্যাভারেজ কত কমেছে, 6 করে কমেছে, তাহলে টোটাল নিজের 6 তো নিয়ে বেরিয়েছে, প্লাস বাকি 4 জনেরও 6 নিয়ে বেরিয়েছে, মানে টোটাল নিজের 6-এর সাথে বাকি 4 জনের 6, মানে টোটাল 30 নিয়ে বেরিয়ে গেছে সে, টোটাল 30 নিয়ে সে বেরিয়ে গেছে, এক্সট্রা 30 নিয়ে বেরিয়ে গেছে, মানে এই যে গড়টা রয়েছে এখন সেই গড়ের সাথে আরও এক্সট্রা 30 নিয়ে বেরিয়ে গেছে, তাহলে সরিয়ে ফেলা সংখ্যাটি কত, 42 প্লাস 30 মানে হচ্ছে 72, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 72। এবার নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে একজন ব্যক্তি প্রতিটি 10 লাখ টাকায় 2টি প্লট বিক্রি করেছেন এবং একটিতে 12% লাভ করেছেন, অন্যটিতে 12% ক্ষতি করেছেন, তাহলে নির্ণয় করুন যে কত শতাংশ লাভ বা লেনদেনে কত শতাংশ লাভ বা ক্ষতি করেছে। যখন কোনো কিছুর বিক্রয় মূল্য সেম থাকবে, যখন দুটো বস্তুর বিক্রয় মূল্য সেম থাকবে, বিক্রয় মূল্য সেম থাকবে এবং একটাতে X% লাভ করবে আর আরেকটাতে X% ক্ষতি করবে, তখন সেক্ষেত্রে ওভারঅল আমার কি হবে, ওভারঅল আমার ক্ষতি হবে এবং ক্ষতিটা কত হবে, x² এটা আমার ক্ষতি হবে। তাহলে ক্ষতি কতটা হবে, x² হচ্ছে আমার ক্ষতি হবে। তাহলে দেখো এখানে বিক্রয় মূল্য সেম, দুটো প্লট একই টাকায় বিক্রি করেছে, একটাতে 12% লাভ করেছে আর একটাতে 12% ক্ষতি করেছে, তাহলে টোটাল আমার কি হবে, ক্ষতি হবে, কত ক্ষতি হবে, 12 12 144/100%, মানে হচ্ছে 1.44% ক্ষতি হবে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 1.44% ক্ষতি হয়েছে। তাহলে এই সূত্রটা বা এই শর্ট ট্রিক্সটা তোমরা খাতায় লিখে রাখো বা মনে রাখো, এই টাইপের অঙ্ক পরীক্ষাতে তোমাদের পড়বে। নেক্সট দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটা একটা অ্যালজেব্রার অঙ্ক, অ্যারিথমেটিকের মধ্যেই দিয়েছে, কারণ এখানে ভগ্নাংশ দশমিক সংখ্যা রয়েছে। দশমিক সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ আমি এর আগের যে ভিডিওটা ছিল তাতে তোমাদের পড়িয়ে দিয়েছি, তো আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, না হলে কনসেপ্ট সিরিজে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিও। তো এখানে একটা জিনিস খেয়াল করলে দেখো যে এটা রয়েছে 2.3কে 3 বার গুণ, তার মানে 2.3 তার কিউব লিখতে পারি, মাইনাস 0.027কে আমরা 0.3 তার কিউব লিখতে পারি, 0.3কে যদি 3 বার গুণ করি তাহলে 0.023 হবে। এবার নিচে একটা জিনিস দেখো, এখানে 2.3 তার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস এখানে 2.3 ইন্টু 0.3 লিখতে পারি, প্লাস 0.3 তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার এটাকে কম্পেয়ার করো, a কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে, তার সূত্র কি, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবারে কম্প্যারিজন করলে দেখতে পাচ্ছি, দেখো এখানে নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওপরে এ মাইনাস বি কিউব আছে, তার মানে আলটিমেটলি আমার কি পড়ে থাকবে, কাটাকুটি করে এ মাইনাস বি পড়ে থাকবে। এ মাইনাস বি মানে কি 2.3 মাইনাস 0.3, তাহলে 2.3 থেকে যদি 0.3 বাদ দিই তাহলে হয়ে যাবে সঠিক উত্তর 2, তাহলে সঠিক উত্তর অপশান 2, আনসার হচ্ছে 2। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক এখানে বলেছে P/Q 9:1, PQ হচ্ছে 9:1 আর QR হচ্ছে 1:8 আর R আর S হচ্ছে 1:10, 1:10। এবার একটা জিনিস দেখো, এখানে কিউ এখানেও 1 এখানেও 1, তার মানে এই দুটোকে চেঞ্জ করার দরকার নেই, বাট আর এখানে 8 এখানে হচ্ছে 1, তার মানে এই 8টাকে আমাকে 1টাকে 8 বানাতে হবে, তাহলে 8 বানাতে গেলে 8 দিয়ে গুণ করে দিলাম, 8 আর 80, ব্যাস পুরো সবগুলোই মিলে গেল। এবার আমাকে জানতে চেয়েছে P/R/S, তাহলে P এর ভ্যালু কত, 9 লিখে দিলাম, R এর ভ্যালু কত, 8 লিখে দিলাম, আর S এর ভ্যালু কত, S এর ভ্যালু হচ্ছে 80, তার মানে 9:8:80, তাহলে 9:8:80 অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, একটি পোষা প্রাণীর দোকানে কিছু পাখি ও কিছু কুকুর আছে, যদি প্রাণীর সংখ্যা টোটাল 35 হয় এবং পায়ের সংখ্যা যদি 100টা হয় তাহলে পাখির সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে একটা জিনিস দেখো যে টোটাল পাখি আর কুকুর আছে, পাখির কটা পা, 2টো পা পাখির, আর কুকুরের হচ্ছে, বার্ডের হচ্ছে 2টো পা, আর ডগের হচ্ছে তোমার 4টে পা। তাহলে এখানে দেখো 35টা
যে প্রাণী রয়েছে আমি যদি সবগুলোকেই পাখি ধরে নিই তাহলে টোটাল আমার 70টা পা হওয়া উচিত ছিল, কিন্তু সেখানে পা আছে কত 100টা, তার মানে 30টা বেশি আছে। তাহলে 30টা যেহেতু বেশি রয়েছে তার মানে ওই 30টা বেশি কার জন্য হয়েছে, কার দুটো এক্সট্রা পায়ের জন্য হয়েছে, 15টা কুকুরের দুটো পায়ের জন্য হচ্ছে এক্সট্রা হয়েছে, 15টা কুকুরের। যেহেতু 70টা পা হওয়া উচিত ছিল, যদি সবগুলোই 35টাই যদি পাখি হতো তাহলে সেক্ষেত্রে আমার 70টা পা হতো, 35 দুগুণ 70, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার 30টা পা বেশি। তাহলে 30টা পা বেশি কার জন্য হয়েছে, 15টা কুকুরের জন্য, 15 দুগুণ 30টা পা বেশি হয়েছে, তার মানে 15টা কুকুর আছে, তার মানে পাখি আছে কত 35 মাইনাস 15 সমান 20টা রয়েছে পাখি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3 20টা। তাহলে এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষাতে একটা করে আসে, সেগুলোকে হয় তুমি পাখি ধরে নাও বা কুকুর ধরে নাও, যে কোনোভাবেই করো একটাই অ্যান্সার আসবে। নেক্সট দেখো, এখানে বলেছে একটা ফল বিক্রেতা 10 টাকা দিয়ে, এটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি তোমাদের এখানে শেখাবো। একজন ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কেনে এবং 11 টাকায় 10টা আপেল বিক্রি করে। তাহলে ক্রয় মূল্যর ক্ষেত্র এটা, আর এটা হচ্ছে বিক্রয় মূল্যের ক্ষেত্র। ঠিক আছে, ক্রয় মূল্য কি বলেছে, 10 টাকা দিয়ে 11টা আপেল কিনে। আমি এখানে কি করছি, আমি এখানে টাকাটাকে সেম করে দিচ্ছি, মানে কত টাকা অ্যামাউন্টটা সেম করে দিচ্ছি। তাহলে 10 আছে, এখানে 11 আছে, তার মানে এটাকে আমি 11 দিয়ে গুণ করে দিতেই পারি। তাহলে মানে 10 টাকায় যদি 11টা আপেল কিনে তাহলে 110 টাকায় 11 ইন্টু 11 মানে 121টা আপেল কিনছে, এটা ক্রয় করছে। আর বিক্রি করছে কত, এখানে দেখো 11 টাকায় 10টি আপেল, তার মানে বিক্রি করছে তোমার এটাকে 10 দিয়ে গুণ করছি, 10 দিয়ে গুণ করলে 110 টাকায়, তাহলে এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, 100টা বিক্রি করছে। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, 110 টাকায় সে 121টা আপেল কিনে 110 টাকায় সেম টাকাতেই 100টা বিক্রি করছে, তার মানে 100টাতে কতটা প্রফিট করছে, 21টা আপেলের দাম প্রফিট করছে। তার মানে টোটাল প্রফিট কত, 100 টাকাতে 100টা আপেলে 21টার আপেলের প্রফিট করছে। তাহলে এটাকে 100 দিয়ে গুণ, মানে হচ্ছে 21%। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 21% প্রফিট করছে। তো এই টাইপের অঙ্ক এখানে ওই 10 দিয়ে ভাগ করে পার আপেলের নাম বিয়োগ করে দশমিকের আনসার চলে আসবে। তো দশমিকে আনসার করার দরকার নেই, জাস্ট একটা ওই টাকাটাকে ইকুইভ্যালেন্ট করে একটা অ্যামাউন্টে নিয়ে যাবে, তারপর সেটাকে ইকুয়েট করবে যে এক্স্যাক্টলি কত হচ্ছে। তো এখানে 100টাতে আমি দেখতে পাচ্ছিলাম যে 21টা আপেলের প্রফিট পাচ্ছি, তো 100টাতে যতগুলো আপেলের প্রফিট পাচ্ছি সেটাই আমার প্রফিট, তো 21% এখানে হয়ে গেল প্রফিট। এবং আজকে আমাদের লাস্ট অঙ্ক, এই অঙ্কটা না হলেও আমি 10 থেকে 15 বার করিয়ে দিয়েছি, তাই এটা তোমাদেরকে আমি হোমওয়ার্কে দিলাম। এবং প্রত্যেকে এই অঙ্কটা করার পর কমেন্ট বক্সে আনসার করে দেখো, আনসার করো এবং প্রত্যেকে জানাও যে এটার আনসার কত হবে। আর নেক্সট কী ধরনের ভিডিও চাও সেটা নিয়েও তোমরা কমেন্ট করতে পারো, তাহলে আমি সেই টাইপের ভিডিও আপলোড করব। জিওগ্রাফি বাঁধের 50% কভার হয়েছে, বাকি 50% আমি নেক্সট ভিডিওতে তোমাদের কভার করিয়ে দেবো। তারপর টোটাল পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।